আমরা ভিকটিমের সাথে কথা বলবো, আপনি কেন বাধা দিচ্ছেন? না, কথা বলবেন, ভিকটিমের সাথে কথা বলবেন পরে। আমরা ভিকটিমের মায়ের সাথে কথা বলবো না, তার মা কেন আসছে না? আইনজীবী হিসেবে কি ধরনের কথা বলছেন? তার মার সাথে কথা বলবো। মার সাথে আমরা কথা বলবো, কিন্তু আগে ওর সাথে কথা বলবো। আপনার মন পড়ে আপনার 0171 4430 588 0171 4430 588। ঠিক আছে, ওর মার সাথে কথা বলবো না, ওর মার সাথে না না, আগে তার মার সাথে কথা বলবেন। ওর মার সাথে আপনার কথা তো শুনে আমি চলবো না। এই বোন, আমি ভিকটিমের সাথে কথা বলবো, যার সাথে আপনি লয়ার, না আপনি আইনজীবী না হলে আপনি কথা বলতেছেন। আপনি আইনজীবী, আপনি আইনের গতিতে কথা বলবেন। সে কি ফিটার খায়? শুনেন সে কি ফিটার খায়? সে সিলেট থেকে বের হইছে, আজ থেকে আচ্ছা, ওনার থেকে শুনবো আমরা কিভাবে আসছে। আগে ওনার কথা তার কাছ থেকে আমরা শুনবো। আগে আপনার কাছ থেকে শুনবো না তো। আপনি বলবেন সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনাকে আমরা কোশ্চেন করব, আগে ওর কাছ থেকে শুনবো। আমার ভাষা কিভাবে আসছে এটা আগে শুনুন। সেটা তো শুনবো, এটা পরে শুনবো। আমরা শুনবো তো আপনার কথা। কিভাবে আসছে এটা আগে আপনার শুনুন। ভাষায় শুনবো, এটা ওর কাছে করবেন। আপনার ভাষায় আসছে সেজন্য আপনি নির্যাতন করবেন। অ্যাডভোকেট হিসেবে আপনি কি ধরনের কথা বলছেন? এই বোন, তোমাকে তোমার পুরো ঘটনা বলো। তোমার সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ আছে, সবাই আছি আমরা। আইনজীবী আছে, সাংবাদিক আছে, তোমার কোনো ভয় নেই। তোমার সাথে প্রশাসনের লোক আসছে। আইনের গতিতে আমরা যেটা সত্য আমরা সেই ভয় পাচ্ছ তুমি? পাশে থাকবো সবাই। তোমার কোনো ভয় পাচ্ছ ভয় নেই। ওকে একটু আগে এখানে আমি আসছি তখন হুমকি দিয়েছিলেন ম্যাডাম। না, তখন সে তার মার সাথে কথা বলতেছে। না না, আপনি হুমকি দিয়েছেন, আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি, আমি দেখিনি আপনি ওকে হুমকি দিতেছেন। তার মাকে আপনি স্ল্যাগলে কথা বলছেন। আপনি হুমকি দিতেছিলেন না, আমি নিজে দেখেছি এখানে দাঁড়িয়ে। আপনি তার মাকে স্ল্যাগলে কথা বলেছেন। আপনি হুমকি দিতেছিলেন, তার মাকে 3 ঘন্টা আমি নিজে দেখেছি। ফোন করা হচ্ছে, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। ওসি সাহেব বলছেন তার মারে আসেন। আপনি আসবেন? কেন ওসি সাহেব না? এত কথা বলা তো আমি আপনাকে ইনশিওর করতেছি, জি, আপনি যদি কোনো অন্যায় না করেন আপনার কোনো অন্যায় হবে না। আমি আপনাকে একজন আইনজীবী আমি কখনো চাইবো না যার একজন আইনজীবী অপরাধ না করে ভাই, কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন, ও যদি বলে কথা শোনা, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা এখানে কথাটা হচ্ছে এটাই যে আপনি ভিকটিমের সাথে কথা বলবেন। অবশ্যই ভিকটিম আপনার সাথে আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। হ্যাঁ, কথা বলেছে আমাদের সাথে, আমাদের কাছে ম্যাচ আছে, আমি আপনাকে রেকর্ডিং আছে। সেটা হচ্ছে আপনার প্রতি অনার করে বলছে, আপনি একটু বাইরে দেন, আমরা আপনার কথা আপনি সমস্যা নেই, আপনি উনি এখানে থাকো, আমরা ওনার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই, অসুবিধা না। আবার আমি আপনাকে যেটা বলি শুনে, এটা হচ্ছে ওনারা কিভাবে জানছে বিষয়টা আপনারা জানাইছেন, আর বইলে লাভ নাই। না আমরা জানাই, আমাদের কাছে সমস্যা নেই, আমরা যদি জানাইতে চাই জানাইছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনি উপকার করছে, বাগে খাইছে। উপকারের উপকার, মেয়ে নির্যাতিত হয়ে মেয়ে আমাদেরকে এসএমএস ভয়েস এসএমএস পাঠাইছে, তারপরে আমরা এখানে ছুটে এসেছি, সে অস্বীকার করছে। আমরা ছুটে এসেছি। সে গতকাল অস্বীকার করছে। এই বাইরে আমি সুযোগ দিচ্ছি। সে গতকাল ওর সাথে অস্বীকার করছে। আপনি কথা বলেন। সে গতকাল বোন, তুমি বলো, তোমার সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ আছে, প্রশাসন আছে, সত্য ঘটনা যেটা আগে বলেন, আপনি কি আমাদের সঙ্গে আলাদা কথা বলতে চান না চান না? আমি ওনার সামনে কথা বলতে পারবো, আমি আমার শাখা বলা ছুঁয়ে বলছি, আমি যা বলবো তা সব সত্যি বলবো। ঠিক আছে, আচ্ছা বলেন। শাখা বলার উপরে কথা নাই, বলেন। এরপর একটা কোনো কথা আমি নাই। শ্রীমঙ্গলের একটু দাঁড়াও। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, ওকে। বলো। আমি শ্রীমঙ্গলের স্বপ্নলোক শোরুমে সেলস গার্ডের কাজ করতাম। তখন আমি জানতে পারি যে রাসেল ভাই মানে স্বপ্নলোকের মালিক ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, তখন আমি ওখানে চেক ফিল করিনি। একরকম জেদ করে আমি চলে আসতে চাই। তো এক পর্যায়ে আমাকে হারপি খাওয়ার হুমকি দিতে হয়, নয়তো আমাকে পরের দিন আসতে দিত না। পরের দিনও অনেক টালবাখানার পর আমাকে রাত 12টায় বাসে নিয়ে উঠে শেষ রাতে আমাকে নিয়ে বাসাবো পরিবারের সামনে নামে। তো যাই হোক, ওই ঘটনাটা আমি স্কিপ করে যাচ্ছি, পরে আমি বলবো, অবশ্যই বলবো। তারপর আমাকে 28 তারিখ বিকেলবেলা ওনার বাসায় নিয়ে আসা হয়। আমি ওনাকে চিনতাম না, ওনার দুলাভাই, আমার দুলাভাই ওনাকে চিনেন কিনা আমি জানি না, আমি সত্যিই জানি না। একমাত্র রাসেল ভাই ওনার খালাতো ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার বাসায় আমাকে এনে দিচ্ছে। আমি খুবই রিলিফ ফিল করছিলাম যে ওনার বাসায় কোনো পুরুষ মানুষ নাই, আমি ওনার সাথে খুব হ্যাপি থাকবো। আমি উইদিনকে বলছি যে আমি রান্না বান্না সব পারি, আমি আপনার সব কাজ করে দেবো। আমি জানতে পারছি না আমাকে বেতন দেবেন না, তারপরে আমি পেটে ভাতে থাকবো, আমি সব কাজ করবো। তারপর আমি স্নান করে আসলাম। স্নান করে আসার 1 ঘন্টার মধ্যে, ওনার বাসা যাওয়ার 1 ঘন্টার মধ্যে উনি আমাকে প্রস্তাব দিলেন, তুমি বরং মুসলিম হয়ে যাও। আমি হেসে উড়িয়ে দিলাম, আমি ওনাকে চটাতে চাইনি, যেহেতু আমি ওনার আশ্রয় আছি, আমি ওনাকে চটাতে চাইনি। তো এরপর প্রতিদিন উনি আমাকে প্রস্তাব দিতেন যে তুমি মুসলিম হয়ে যাও, তোমাকে আমরা পড়াবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো, তারপর ব্যাংকে চাকরি দিব, তারপর ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়ে তোমার নামে ফ্ল্যাট কিনবো। শুধু ওনার খালাতো ভাই না, ওনার একজন গানের স্যার আছেন, ওনার বন্ধু রফিক ভাই, উনিও আমাকে প্রস্তাব দিচ্ছেন। উনি আমাকে সোজাসুজি বলেই ফেলছেন যে আমি তোর দায়িত্ব নিতে রাজি আছি, ওকে ব্যাংকে ঢুকিয়ে দেবো, উনি সাংবাদিক, তারপর ওর নামে ফ্ল্যাট কিনবো, ঢাকা শহরে ফ্ল্যাট থাকলে আর কোনো রোজগারের প্রয়োজন হয় না। এত সব প্রলোভন উনি দিচ্ছেন। আর ওনার খালাতো ভাই তো আসার দিন থেকে আমাকে ভিডিও কলে আমার সাথে মশকরা করা শুরু করছেন, আমাকে প্রেম নিবেদন করছেন। তো আমি চাইনি যে ওনার বৃদ্ধ খালাতো ভাইয়ের সাথে আমার ভবিষ্যৎ জড়া
উনি আমাকে বলছেন উনি আমাকে সিকিউর করবেন, কিন্তু উনি তো আমাকে সারা জীবন সিকিউর করবেন না। এখানে যদি মনে মনে আমাদের কোনো সম্পর্ক দানা বাঁধে ভবিষ্যতে, এটার জন্য আমাকে পস্তাতে হবে। তো আমি চাইনি, আমি মুসলিম হতেও চাইনি, আমি আমার জন্ম সংস্কৃতি ত্যাগ করতে চাইনি। আর কোনো বৃদ্ধ লোক, এমনকি রফিক ভাইকেও আমি বিয়ে করতে চাইনি। আমি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি। তারপর আমি যখন রিপোর্ট টের পাই, উনি আমাকে ফোন দিতেন, এটা আমাকে স্বীকার করতেই হবে, মাঝে মাঝে ফোন দিতেন। একদিন উনি আমাকে ফোন দিয়ে একটা ছবি দেখালেন। ছবিতে দেখা যাচ্ছে একটা হিন্দু সন্ন্যাসী একজনের মাথায় পা দিচ্ছে, আর ওনার এই ফটোটা তো প্রচলিত। এটা দেখে উনি আমার ধর্মের নামে কটূক্তি করলেন। আমি মনে মনে ভাবলাম যে এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছবি বানানো হতে পারে। তারপর আমি তর্কে গেলাম না, আমি ওনার ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে চাই না, আমি কিছু বললাম না। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ফেসবুকের একজন ফ্রেন্ডের মাধ্যমে আমি সব্যসাচী দাদাকে পেয়েছিলাম, ওনাকে ব্যাপারটা জানালাম। সাথে এটাও বললাম যে আপুর যে প্রাইভেট লাইফ অনেক ডিস্টার্ব, ওনার জন্য আমার মায়া হয়, ওনাকে কোনো হ্যারেস না করে আমাকে বের করার চেষ্টা করুন। উনি বললেন লং টাইম লাগবে। পরের দিন উনি ওনার বাটন ফোনটা বাসায় রেখে যান। আমি জানি না ভগবানের কোন কৃপার ফলে ওই ফোনটা আমি পেয়েছিলাম। আমি সোজা ওনাকে ফোন নাম্বার আমার মুখস্থ ছিল, কল করে সবটা জানিয়ে দিই। তারপর উনি আমার গ্রামের বাড়ি ঠিকানা, আমার মা যেখানে আছেন ওনার ঠিকানা চান। তারপর গতকালকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কারণ গতকালকের আগে উনি আমাকে মানে মেন্টালি উত্তেজিত করতেছেন। আমার মা নাকি ওনার খালাতো ভাইয়ের হাতে পায়ে ধরে আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। তো ওনার খালাতো ভাই নাকি মনে করছেন জামাই হিসাবে উনি আমাকে, ওনার মেয়েকে ওনার হাতে সঁপে দিচ্ছেন। মা এটা কেন করবেন? মার ছোট মেয়ের জামাই জীবিত এখনো, আমাদের ডিভোর্সও হয়নি। এই কথা বলার পর আমি মানসিকভাবে অশান্তিতে ভুগতে থাকি। আমি সারাক্ষণ ভগবানের নাম জপ করতে থাকি। এরপর আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি নার্ভাস হয়ে সব্যসাচী দাদাকে সোজা মেসেজ করে দিই যে আমাকে এই বাসা থেকে এই উইকের ভিতরে বের করতে হবে, কারণ আপুর সত্যি সিলেট যাওয়ার কথা। উনি সিলেট যাবেন, আর যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছেন তুমি 13 তলায় থাকবা না এখানে থাকবা? যদি এখানে থাকো তাহলে শাহেদ ভাই আসবেন, এসে তোমার সাথে থাকবেন, তুমি যাতে একা ভয় না পাও। আর যদি 13 তলায় থাকো তাহলে বলবা যে তুমি অলরেডি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছো। তখন তো আমাকে নিশ্চয়ই ভিড় খেতে হতো, নামাজ পড়তে হতো, আর আমি আমার সংস্কৃতি তো ত্যাগ করতে পারতাম না, আমার কষ্ট হতো। এই জন্য আমি ভয় পেয়ে সব্যসাচী দাদাকে সব বলে দিচ্ছি। উনি আমার বোন জামাইয়ের ঠিকানা তো আগিয়ে দিছিলাম, উনি কারো মাধ্যমে হয়তো ওনাকে খবর পৌঁছাইছেন। আর বোন জামাইয়ের সাথে আমার মনোমালিন্য ছিল, ওইটা আমাদের ফ্যামিলিগত অভিমানের কারণে। উনি আরো মাইন্ড করছেন, উনি আমার বোনকে বলছেন তোমার বোনের কারণে আজকে আমার এই দশা, আমার সুইসাইড করতে পারলে ভালো হতো। কিন্তু সেটা তো অন্য ব্যাপার, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। এই হচ্ছে ঘটনা। এখন যে তুমি কি চাও? আমি কোনো নিরাপদ আশ্রয় দিতে চাই। আর নিরাপদ আশ্রয় তোমাকে যারা এইভাবে মানসিকভাবে হ্যারাস করলো বা যারা তোমাকে জোরপূর্বক ধর্মান্তর করার চেষ্টা করেছে, তাদের কি তুমি শাস্তি চাও না? আমি কি কোনো বুঝুন নিয়ে আমি শাস্তি চাই, কিন্তু আমার তো শাস্তি দেওয়ার কোনো ক্ষমতাই নেই। অবশ্যই তোমার ক্ষমতা আছে, তুমি এটা শাস্তি এটা হবে এবং ওনার বিরুদ্ধে আজকে আইনগত ব্যবস্থা হবে এবং অবশ্যই ওনার শাস্তি হবে। এবং তুমি যেটা করছো এটা হিন্দু সংস্কৃতি এবং কালচারকে তুমি রক্ষা করছো, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছো, সনাতন সম্মান বাঁচিয়েছো। তোমাকে আমরা হাজার হাজার হ্যাঁ তোমাকে হাজার হাজার স্যালুট জানাই যে তুমি তার প্রলোভনে এবং এই থেকে যে তুমি হও নাই, এটা আমরা তোমাকে কি বলবো, যেটা আমাদের বলার ভাষা নাই যে আমরা তোমাকে কোনো জিহাদি বই পড়াইছে? একটা বই উনি আমাকে দিছিলেন। কি বই? আমি পত্রিকা পড়তে চাইতাম, উনি আমাকে পত্রিকার সাথে একটা বই কথা শুন। বইটার নাম মুমিনী জিন্দেগি। মুমিনী জিন্দেগি। এটা কবে দিয়েছিল বইটা? এটা আমাকে আমার তারিখ মনে নেই, আমি পত্রিকা পড়তে চাইছিলাম। আনুমানিক কতদিন? আনুমানিক 4-5 দিন আগে। আচ্ছা, এটা পত্রিকার সাথে চলে গেছে, পুরান পত্রিকার সাথে চলে গেছে। এটা তো জিহাদি বই, এটা তো ঠিক আছে, আমরা বুঝছি পত্রিকার সাথে চলে গেছে বুঝছি, কিন্তু মুসলিম হতে হবে, এটা কেন বলছি বলতেছি? তাকে বিয়ে দিবে, এটা কেন আপনার এত দায় পড়ছে কেন? ও পত্রিকা আমাকে শুনবেন না? না না আমাকে আপনি শুনবেন না, আগে আমাকে জিজ্ঞেস করেন। আপনার এত দায়, আপনার ওকে 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 হয়ে গেছে, আমি আমাকে আগে শুনবেন। আপনার মুখোশ উন্মোচন হয়েছে। আপনার বক্তব্য বলেন। না আপনি শুনেন, আপনি আমার কথা শুনবেন। তোমার সাথে আমরা আছি। সবাই আছে আমরা পাশে, আপনি ভয় পাবেন না।